গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা, আজ ৬ষ্ঠ পর্ব। বিহ্বল সুবর্ণ তাকিয়ে তাকিয়ে দেখছিল তার সেই বাল্যের লীলাভূমিকে। হাত বদল হয়ে জিনিসপত্রগুলো জায়গা বদল করেছে, কিন্তু ইট কাঠগুলো তো অচল আছে। ওই জানলাটার নিচে বসে বই পড়ত সুবর্ণর মা, ওই কোণটায় বসে কুটনো কুটত। আর দোতলার সেই ছোট্ট ঘরখানা, যেখানায় সুবর্ণ আর তার মা শোবে বলে চৌকি পাতা হয়েছিল। সাধনের বিয়ে হলে বউ নিয়ে সাধন ভালো ঘরটায় শোবে, পাশের সরু ঘরটায় সুবর্ণকে নিয়ে তার মা সত্যবতী, আর হতভাগ্য নবকুমার অতএব ছোট ছেলেকে নিয়ে নিচের তলায়। এই ব্যবস্থার মাঝখানেই হঠাৎ এলো ঝড়, তছনছ হয়ে গেল সংসার। ছেলের বউকে নিয়ে সংসার করা আর হল না সত্যবতীর। সেই ঝড়ের পরের সংসারটাকে তো আর দেখেনি সুবর্ণ। সুবর্ণ তাই বিহ্বল দৃষ্টি মেলে হারানো দিনকে খুঁজছিল। ওই সেই কুলুঙ্গিটা, যার মধ্যে সুবর্ণর বইশেলের থাকত, এখনো তাই রয়েছে। ধক করে উঠেছিল বুকটা। তারপর বুঝল ওসব নতুন অধিকারীর ব্যাপার। সুবর্ণ কি আবার এই বাড়ির একটা কুলুঙ্গি খুঁজে নেবে তার বই খাতা রাখতে? বহুদিনের ধুলো ঝেড়ে হাতে তুলে নেবে সেগুলো, আর সেই পরম বস্তুটি হাতে নিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়াবে, বলবে, মা, তুমি যা চেয়েছিলে তোমার সুবর্ণ তাই হয়েছে। তবে প্রায় তোমার মতোই জীবন তার, শুধু তফাৎ তুমি এই সংসারকে ত্যাগ করেছ, আর সংসার সুবর্ণকে ত্যাগ করেছে। চকিত দৃষ্টিপাতের মধ্যে এতগুলো কথা ভাবা হয়ে গিয়েছিল সুবর্ণর। শুধু যখন সহসা চাঁপা আর ভানু কানুর কাছে এসে ঠেক খেয়েছে, তখন সুধীরবালা বলল, এসো ঠাকুরজি। সুবর্ণ ঝেড়ে উঠল, বলল, তুমি বুঝি বউ? তারপর বলল, বাবা তাড়াতাড়ি কোথায় চলে গেলেন? সুধীরবালার বুঝতে আটকায়নি কোথায় গেছেন শ্বশুর, তবু ঘাড় নেড়ে বলল, জানি না। সুবর্ণ অবাক হয়ে ভাবল, বাবা কি মেয়ে এসেছে বলে তাড়াতাড়ি বাজারে ছুটলেন মিষ্টি আনতে? অদ্ভুত তো, ভালো করে তো দেখলেনও না সুবর্ণকে। এখন এই পরের মেয়েটার সঙ্গে কথা বলতে হবে। মনের অবস্থা তার অনুকূল নয়। এই অপরিচিত দুটো চোখের সামনে আপন দৈন্য নিয়ে বউ আবার মিনতি করল, হাত মুখ ধুয়ে নাও ঠাকুরজি। সুবর্ণ সে কথায় কান দিল না, বলল, দাদা কোথায়? বউ একটু হাসল। কোথায় আর, কাছারিতে। দাদা উকিল হয়েছে? হ্যাঁ। ছোটদা? ঠাকুরপো? বউ হেসে হেসে থেমে থেমে বলে, তিনি তো সাহেব, রেল অফিসে মেজো সাহেব। বাঙালি নামে চলে না, নাম নিয়েছেন এস.কে. ব্যানার্জি। সুবর্ণর বুকটা হঠাৎ যেন হাহাকার করে ওঠে। কেন কে জানে। সুবর্ণ কি এই বাড়ির ওই ছেলেটাকে হিংসে করছে, নাকি ওর সঙ্গে সুবর্ণর ব্যবধানের দূরত্ব মনে পড়ে বুকটা খাঁ খাঁ করে উঠল। একটু থেমে বলল, তা সাহেব আসেন কখন? ওমা, তিনি এখানে থাকেন নাকি? তার তো মোগলসরাই কাজ, আগে ছিল বক্সার। শেষ কথাটায় কান দেয় না সুবর্ণ। ওর মাথার মধ্যে ধাক্কা দিতে থাকে মোগলসরাই। মোগলসরাই, যেটা নাকি কাশীর নিতান্ত নিকটে। তার মানে ছোটদা মার নিতান্ত নিকটজন হয়ে আছে এখন। নিশ্চয়ই ছোটদাকে মা ফেলতে পারবে না। এই মেয়েটার সঙ্গে আর কথা কইতে ইচ্ছা করল না। বলল, আমি ছাতে যাচ্ছি। ছাতে? বউ অবশ্যই অবাক হলো, বলল, ছাতে কেন? এমনি। তাহলে চলো, এই যে এদিকে সিঁড়ি। জানি। সুবর্ণ তীব্র স্বরে বলে উঠল, জানি। চলে গেল সিঁড়ি দিয়ে। সুধীরবালা অপ্রতিভ মুখে দাঁড়িয়ে থাকল, আর গেল না সঙ্গে। রাগও হল। দিব্যি চলছিল, হঠাৎ আবার একই বিপদ। এই বিপদকে ঠিক সাময়িকও মনে হচ্ছে না যেন। কে জানে কি ঘাড়ে পড়তে চলেছে। মুখটা বেজার করে দাঁড়িয়ে থাকে সে বরের বাড়ি ফেরার অপেক্ষায়।
সময় হয়ে এসেছে। গায়ে লম্বা কালো চাপকান, গলায় পাকানো চাদর, পরনে ধুতি, পায়ে জুতো মোজা, যথারীতি উকিলবাবুর সাজে বাড়ি ফিরল সাধন শেয়ারের ঘোড়ার গাড়ি করে। মোড়ের মাথায় নামে, গাড়ি অন্যদিকে ঘুরে চলে যায়। নিত্য অভ্যাস মতোই নেমে পড়েই বাড়ির দিকে তাকিয়ে নিল একবার, আর তাকিয়ে দেখার সঙ্গে সঙ্গে ভুরুটা কুঁচকে এলো তার। ছাদে দাঁড়িয়ে কে? আলসে থেকে অনেক উঁচুতে মুখ, ঘোমটা খোলা মাথা, মনে হচ্ছে এলো চুল। সুধীরবালা? সুধীরবালা কি অতটা লম্বা, অতটা ফর্সা? তাছাড়া সুধীরবালা এই সময় হাওয়া খেতে যাবে? কেউ বেড়াতে এসেছে তাহলে। কিন্তু কে? যাক, হাতে পাঁজি, মঙ্গলবার দরকার কি? হনহন করে এসে বাড়ি ঢুকেই দেখল সামনে স্ত্রী বেজার মুখে বসে আছে। অবাক হল সুবর্ণর দাদা সাধন। কেউ যদি বেড়াতে আসবে, সুধীরবালা কেন এখানে এমন প্যাঁচা মুখে? বলল, ছাতে কে? আলসে ধরে দাঁড়িয়ে রয়েছে মনে হলো। মাথায় ঘোমটা খোলা, চুল খোলা। ঘোমটা খোলা, চুল খোলা। সুধীরবালার বুকটা কেঁপে উঠে। হে কি কথা! পাগল নয় তো? নাকি হঠাৎ পাগল হয়ে গেছে তাই? তাই হয়তো শ্বশুরবাড়ির লোকেরা ফেলে দিয়ে পালিয়ে গেছে। কি হবে? সাধন আরেকবার প্রশ্ন করল, বলো কি, কে এসেছে? সুধীরবালা নিঃশ্বাস ফেলে মৃদু গলায় বলে, কে এসেছে পরে শুনো। পরে শুনব? তার মানে? পরে শুনোটা তো ছল। খবরটা স্বামীর কর্ণগোচর করবার জন্য তো মরছিল। তবে লজ্জা? তাই যেন না বললে নয়, এইভাবে বলে সুধীরবালা, এসেছে তোমাদের বোন। বোন? বোন মানে? কোন বোন? সাধন গলা থেকে চাদরটা নামিয়ে আলনায় রাখতে ভুলে গিয়ে হাতে করে ধরেই বলে, কোন বোন? সাধনের কণ্ঠস্বর থেকে যেন বিস্ময় ঝরে ঝরে পড়ে। সুধীরবালাও চালাক মেয়ে, রয়ে শয়ে পরিবেশন করে, বলে, বোন আবার তোমাদের কটা আছে? একটাই তো বোন, সেই বোন। সেই বোন মানে সুবর্ণ? সাধনও বহুদিন অদেখা সেই বোনের আগমন সংবাদে আনন্দিত না হয়ে ভীতই হয়। শঙ্কিত গলায় বলে, হঠাৎ এভাবে আসার কারণ? কারণ? সুধীরবালা গলা খাটো করে বলে, কারণ কি করে জানব? এসেই তো থরথরিয়ে ছাদে উঠেছে। বাবা নেই? আছেন, মানে মেয়েকে দেখে তবে গেছেন। দেখে কোথায় গেছেন? জানি না, বোধহয় পিসিমার বাড়ি। দেখা মাত্রই তো ছুটলেন। সাধন বিরক্ত হল, বলল, বাবার তো কেবল ওই। সাধন চিন্তিত হল, বলল, এলোকার সঙ্গে? জানি না, চোখে দেখলাম না তাকে, দরজা থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। গণ্ডগোল একটা বাঁধিয়েছেন আর কি, তাই সেই ছাতে উঠল যে। ভগবান জানেন, 7 বার বলছি হাত মুখ ধো, তা নয়, ছাতে যাবে। অন্য কোথায়? ডেকে আনতে বলো। অন্য তো পিছু পিছু ছাতেই উঠেছে। বললাম পিসি হয়। ডাকো ডাকো, কি জানি মাথার দোষ হয়েছে কিনা। কে ডাকবে? আরে অন্যকেই ডাকো। তুমি চেঁচাও, আমি সিঁড়ি ভাঙতে পারবো না। পিসি? পিসির সঙ্গে এত কি কথা? অপছন্দ ভাব দেখায় সাধন। কিন্তু সাধনের মেয়ে হঠাৎ ভারী পছন্দ করে ফেলল পিসিকে। আস্তে আস্তে গায়ে হাত দিয়ে বলেছে, তুমি পিসি? তারপর কেমন করে না জানি ভাব উঠেছে জমে। সুবর্ণকে সে প্রশ্নের পর প্রশ্ন করছে আর সুবর্ণ উত্তর দিচ্ছে। হয়তো এমনই কিছু একটা চাইছিল সুবর্ণ, বলতে চাইছিল নিজের কথাগুলো। এই শিশুচিত্তের কৌতূহলের সামনে সেই বক্তব্য সহজ হল। অন্য বলছে, এই বাড়িতে যদি জন্মেছ তুমি, তো এখানে থাকো না কেন? এরা তাড়িয়ে দিয়েছে, শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে। আবার তবে এলে কেন? শ্বশুরবাড়িও তাড়িয়ে দিল। তোমায় কেবল সবাই তাড়িয়েই দেয়? তাই তো দিচ্ছে।
কেন, তুমি তো খুব সুন্দর। তাতে কি, সুন্দরের ওপরই তো পৃথিবীর রাগ। যা, দেখিস বড় হয়ে। অন্য নিজের হাতটা পিসির হাতের উপর রেখে বলে, আমি তো কালো। না না, তুমি ভালো। ঠাকুরদা বলে, তুই বিচ্ছিরি বোকা, তোর পিসি ছিল বুদ্ধির রাজা। কি বলে কথা? কে বলে? অন্য পিসির এই আকস্মিক উত্তেজনায় থতমত খেয়ে বলে, ঠাকুরদা তোমার বাবা। তোর ঠাকুরদা আমার বাবা হয়, জানিস এ কথা? ওমা, অন্য গিন্নির মতো বলে ওঠে, তা জানবো না? ও বাড়ির ঠাকুমা বলে দেয়নি বুঝি? আচ্ছা, তোমার বর নেই? বর আছে বই কি। নিচের তলায় তখন পিতা পুত্রের গুপ্ত পরামর্শ চলছে। না, সৌদামিনী তৎক্ষণাৎ আসতে পারেননি। তার হঠাৎ বাত জেগেছে, কোমর নিয়ে উঠতে দেরি। বলেছেন, তুই যা, আমি যাচ্ছি। সাধন অবশ্য পিসির জন্য অপেক্ষা করছিল না, অপেক্ষা করছিল বাপের জন্যে। বলল, তুমি কিছু জিজ্ঞেস না করেই চলে গেলে ও বাড়ি? নবকুমার নিজেকে সমর্থন করে বলল, জিজ্ঞেস করবার আর কি আছে? বুঝতেই তো পারলাম ঘটিয়ে এসেছেন কিছু একটা। ঝাড়ের বাঁশের গুণ যাবে কোথায়? হয়ে উঠেছেন একখানি অনুমান করছি। সুবর্ণ এই বাড়িতে দুর্লভ ছিল। সুবর্ণ যেন একটু বিষণ্ণতার আধারে ভরা একখণ্ড পরম মূল্যবান রত্ন ছিল। কিন্তু সহসা সুবর্ণর দাম কমে গেল। বিতাড়িত হয়ে আশ্রয় নিতে এসে সুবর্ণ সব মূল্য হারাল। সুবর্ণ বিপদের মূর্তি হল। সুবর্ণকে ছাদ থেকে ডেকে পাঠিয়ে নবকুমার প্রশ্ন করলেন, হঠাৎ এরকম করে চলে এলি যে? সুবর্ণ মুখ তুলে বাপের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, চলে আসেনি তো, ওরা তাড়িয়ে দিয়েছে। সাধন বিরক্ত কণ্ঠে বলে, তাড়িয়ে অমনি দিলেই হলো? সুবর্ণলতা স্থিরভাবে বলে, হলো তো দেখলাম, সহজেই হলো। বলল, ছেলেরা আমাদের বংশধর, ওরা আমাদের কাছে থাক, তুমি তোমার মেয়ে নিয়ে বাপের বাড়ি থাকো গে। আমি বললাম, সবাই থাক, মেয়েও তো তোমাদেরই। তারপর? তারপর আর কি, গাড়ি ডাকল, তরঙ্গটা নিয়ে গাড়ির মাথায় তুলে দিল, গাড়িতে উঠল, দরজায় নামিয়ে দিয়ে গেল, আমি ঢুকে এলাম। নবকুমার ধৈর্য ধরে সবটা শোনার শেষে ক্ষোভ আর ক্রোধের সংমিশ্রণে গড়া একটি প্রশ্ন করেন, ব্যাস ঢুকে এলাম, বুঝতে পারলি না এটা ত্যাগ করা? বুঝতে পারবো না কেন, ওরা তো বলে কই। তবে কেঁদে পড়তে পারলি না? ছেলেদের ছেড়ে আমি থাকবো কি করে? সুবর্ণ ব্যঙ্গ আর ক্ষোভে গড়া একটি প্রশ্ন করে, ছেড়ে থাকতে পারবো না এই কথার কোনো মানে হয়? ওটা তো একটা হাসির কথা। নবকুমার মুহূর্তের জন্য মাথাটা হেঁট করেন, তারপর বলেন, তা ভবিষ্যৎটা তো ভাবতে হবে। ভেবে কি সত্যি কেউ কিছু করতে পারে? বাবা শব্দটা মুখে এসেও আসে না, অনভ্যাসে মুখের মধ্যে যেন আটকে যায়। কত মেয়ে তো হঠাৎ বিধবাও হয়। হরি হরি, নবকুমার ক্রুদ্ধ কণ্ঠে বলেন, যা মুখে এলো বললেই হলো? আশ্চর্য, কোথায় রইল মা, কোথায় রইল মেয়ে? প্রকৃতিটি হয়েছে দেখছি এক ছাঁচে ঢালা, মুখ দিয়ে বার করলে কি করে কথা? সত্যি কথা বলতে বাঁধবে কেন? এবার বোধ করি জোর করেই বাবা শব্দটা উচ্চারণ করে সুবর্ণ। বলে, তুমি কি আমায় থাকতে দিতে হবে ভেবে ভয় পাচ্ছ বাবা? নবকুমার হঠাৎ বিচলিত হন। নবকুমারের চোখ দিয়ে এক ঝলক জল এসে পড়ে। সেই অবসরে সাধন বলে ওঠে, ভয় পাওয়ার কথা হচ্ছে না, তবে আশ্চর্য হচ্ছি বই কি। যারা এই এত বছরের মধ্যে কখনো পাঠালো না, তারা হঠাৎ ইচ্ছে করে। এই সময় অন্য কথা বলে ওঠে বাবার হাঁটুর নিচ থেকে। পিসির শাশুড়ির টাকা কমে গিয়েছিল বলে শাশুড়িটা বলেছিল, বউরা কিছুদিন বাপের বাড়ি থাক, আমার বেশি খরচ হবে না। তা পিসি বলেছিল, কেন যাব? যাব না। তাই ওরা রেগে টেগে বলেছে, তবে চলে যাও, থাকতে হবে না আমাদের বাড়িতে। তা সে প্রস্তাবে রাজি হলে কি ছিল ক্ষতিটা? সাধন বলে, সেটা তো খারাপ কিছু ছিল না, কিছুদিন বেরিয়ে যেতে। নবকুমার বলে ওঠেন, হ্যাঁ সেটা তো ভালোই হতো, আহ্লাদ করে চলে এলেই পারতে।
ফাঁকতালে 2 দিন থাকা হয়ে যেত। ফাঁকতালে পেয়ে যাওয়া কোনো জিনিস আমার লোভ নেই বাবা। নবকুমার যেন একটু চমকে ওঠেন। কথাটা কেমন নতুন লাগে তার কাছে, কিংবা নতুনও নয়, শুধু ভুলে যাওয়া একটা সুরের মতো। সুবর্ণর মা সত্যবতীও যেন এইরকম সুরেই কথা বলতো না? কিন্তু এখন সময়টা সঙ্গীন। হারানো সুর নিয়ে মাথা ঘামাবার সময় নয়। যে মেয়ে তার কাছে প্রায় মৃত অথবা সম্পূর্ণ অপরিচিত, হঠাৎ সেই মেয়েকে ঠিক আছে তুই চিরকাল আমার ঘর ভরে আমার বুক ভরে থাক বলা শক্ত বই কি। কে জানে মেয়ের কি প্রকৃতি, কি রীতি, কেন তারা এমন করে বিদায় করে দিয়েছে, কিছুই তো জানা নেই। তাছাড়া যিনি বাপ, মেয়ের হিতাহিত জ্ঞান তো তাকে দেখতে হবে। মেয়ে যদি তেজ করে স্বামীর ঘর ত্যাগ করে। নবকুমার বিচলিত গলায় বললেন, আর সব বউরা কি বলেছিল? আর সব বউরা? সুবর্ণ বিদ্রুপের গলায় বলে, আর সব বউরা তো বাপের বাড়ি যেতে পেলেই নাচে, মান মর্যাদা বোধ থাকলে তো। যত মান মর্যাদা বোধ তোমার হবেই তো। মানি মায়ের মানি মেয়ে। মা একটা সংসার ধ্বংস করে বসে আছেন, মেয়েও। নবকুমার হঠাৎ চুপ করে যান, হঠাৎ পেছনে ফেরেন, হয়তো চোখ দুটো আড়াল করতেই। সাধন এই ভাবপ্রবণতা পছন্দ করে না। সাধন বলে ওঠে, ওসব কথা থাক বাবা, কথা হচ্ছে এই ব্যাপারের একটা বিহিত দরকার কিনা। কিনা মানে? নবকুমার উদ্দীপ্ত গলায় বলেন, করতেই হবে। তারা বলল ত্যাগ করলাম, অমনি ত্যাগ হয়ে গেল, এই একটা কথা নাকি? তাদের কাছে গিয়ে নাকে খত দিয়ে মাপ চাইতে হবে? নাকে খত দিয়ে মাপ চাইতে হবে? একটা ধাতু পাত্র যেন কথা কয়ে ওঠে। এ কি স্বর, কি ভয়ানক! এ স্বর যে বড্ড পরিচিত নবকুমারের। আশ্চর্য, মায়ের মতনই হয়ে বসে আছে মেয়েটা। কেন ভাইদের মতো হতে পারত না? কিন্তু এর ভার বইবার শক্তি নেই নবকুমারের। তাই নবকুমার তরল হবার চেষ্টা করেন। তা হবেই তো, শ্বশুর বাড়ি বলে কথা। মায়ের মতো খুব নাটক নোবেল পড়বার অভ্যেস হয়েছে বুঝি, তাই এত মানমর্যাদার জ্ঞান। ওসব বুদ্ধিকে প্রশ্রয় দিতে নেই। 2-4 দিন যাক, আমি নিজের সঙ্গে করে গিয়ে শাশুড়ি মাগিকে তোয়াজ করে আসব। আমি তো আর কখনো ওখানে যাব না বাবা। শান্ত স্বর সুবর্ণর। মেয়ের কণ্ঠস্বরে উদ্বেগ অনুভব করেন নবকুমার। যা হোক করে বুঝিয়ে বাগে আনা যাবে বলে মনে হয় না। দেখা যাক ভুলিয়ে ভালিয়ে আনা যায় কিনা। বলেন, শোনো খ্যাপা মেয়ের কথা, একেবারে কাটান ছেড়ান করলে চলে? যাব বুঝিয়ে সুঝিয়ে পাঁজি দেখিয়ে, বরং আনবো একবার 2 মাসের জন্যে। এ একটা ভালো হলো, সাপে বড় হলো। যাওয়া আসা ছিল না, আসা যাওয়ার পথ খুলল। সুবর্ণ ছাদ থেকে নেমে এসে বসেছিল সিঁড়ির ধাপে। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, তুমিও তাহলে আমায় তাড়িয়ে দিচ্ছ বাবা? তাড়িয়ে? ছি ছি, এ কি কথা? নবকুমার বলেন, সাধন শুনছিস তো বোনের কথা? শুনছি বই কি, সাধন বলে। তবে মনে হচ্ছে মায়া মমতার প্রশ্ন এখন নয়। মেয়েদের যেটা আসল আশ্রয়। আসল আশ্রয়? সুবর্ণ হেসে উঠে বলে, আসল আশ্রয়ের দাম তো ধরা পড়ে গেল দাদা। 1 নিমেষের এদিক ওদিক বলে দিলে বিদায় হও। তবু সেই আশ্রয় কি আসল আশ্রয় বলে আঁকড়ে থাকতে হবে? সাধনের বউ সুধীরবালা এইসব কথাবার্তার মধ্যেই তাড়াতাড়ি জলখাবারের আয়োজন করে ফেলেছিল। গৃহপ্রত্যাগত স্বামীর জন্যেও বটে, আগন্তুক ননদের জন্যেও বটে। 2খানি ধবধবে কাঁসার রেকাবি করে জল ধরে এনে দেয় সে 2টো মানুষের সামনে। আগে আসন আনে জলের গ্লাস। শ্বশুর এ সময় খান না, অতএব তার জন্যে প্রয়োজন নেই। সুবর্ণ সেই রেকাবির দিকে তাকায়। বড় বড় 2টি রসগোল্লা, 2খানা করে অমৃতি আর 2খানা করে নিমকি। সহসা হেসে ওঠে সুবর্ণ, জোরে জোরে হেসে বলে, কি বউ, বিদের ইশারা নাকি? বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী। নবকুমার বউয়ের মুখের দিকে তাকান। গৃহিণীহীন গৃহের গৃহিণী, ভয় একটু করতেই হয়। তাই তাড়াতাড়ি বলেন, ও কি কথা সুবর্ণ?
কতদিন পরে এসেছিস তুই, একটু মিষ্টি মুখ করবি না? সুবর্ণ তিক্ত হাসি হেসে বলে, করলাম তো অনেক, রসগোল্লাটা আর সইবে না বাবা, তার চেয়ে তুমি বরং একটা গাড়ি ডাকো। গাড়ি ডাকো? নবকুমার ব্যস্ত গলায় বলেন, এখনই গাড়ি ডাকবো মানে? আজই আমি ছাড়ছি নাকি? এক্ষুনি শোধু দিয়ে এসে যাবেন রে, তোর সে পিসি, মনে আছে তো নাকি ভুলে গেছিস? বেতো মানুষ, মালিশ করাচ্ছে, বলল যাচ্ছি এক্ষুনি। আজ আর নয়, বললাম তো 2 দিন যাক, তারপর সঙ্গে করে নিয়ে গিয়ে 7 হাত নাক্ষত দিয়ে 2 মাস নিয়ে আসবার জন্য অনুমতি চেয়ে আনব। কিন্তু সুবর্ণ কি হঠাৎ কালা হয়ে গেল? সুবর্ণ শুনতে পেল না এসব কথা, তাই সে আগের মতোই ধাতব কণ্ঠে উচ্চারণ করে উঠল, দাদা একটা গাড়ি ডাকো। সাধন এবার বোধ করি ঈষৎ সংকুচিত হয়, বলে, আজই এই দণ্ডেই যাবার কি দরকার, বরং আজ একবার আমি ওদের ওখানে গিয়ে। সাধনের কথা শেষ হয় না। একপাশে দাঁড়িয়ে থাকা অন্য বলে ওঠে, কেন খালি খালি বলছো বাবা? পিসি মরে গেলেও আর শ্বশুরবাড়ি যাবে না। বটে? রাগে আগুন সাধন মেয়ের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলে, যাবে না বলেছে তোমার কানে ধরে? পাজি ডেপো মেয়ে, হচ্ছেন তৈরি আরেকখানি। থাক থাক, কচি মেয়েটাকে কেন শুধু শুধু? নবকুমার বলেন, কুটকচালে কথা রাখ দেখি, নে খা, দাদার সঙ্গে বসে খেয়ে নে। সে তোর ননির দোকানের রসগোল্লা, ছোটবেলায় যার জন্যে জিভে জল পড়ত তোর। ননি বুড়ো এখনো। ননির নামে নরম হতে পারত সুবর্ণ, ছেলেবেলার উল্লেখে কোমল, কিন্তু কিসে থেকে যে কি হয়। হঠাৎ সুবর্ণলতা একটা অদ্ভুত কাণ্ড করে বসে। আচমকা বসে পড়ে নিজের কপালটা ঠাঁই ঠাঁই করে দেওয়ালে ঠুকতে ঠুকতে বলে, কেন তোমরা সবাই মিলে আমাকে অপমান করবে? কেন কেন? ভেতরের অব্যক্ত যন্ত্রণাকে প্রকাশ করবার আর কোনো ভাষা খুঁজে পায় না বলেই সুবর্ণলতা ওর এই এতদিনকার বিবাহিত জীবনের পুঞ্জীভূত সমস্ত প্রশ্নকে এই একটিমাত্র শব্দের দ্বারা ব্যক্ত করতে চায়। হয়তোবা শুধু তাও নয়, সমস্ত অবরুদ্ধ নারী সমাজের নিরুদ্ধ প্রশ্নকে মুক্তি দেবার দুর্দমনীয় বাসনা এটা, যা সত্যকার কোনো পথ না পেয়ে এমন উন্মত্ত চেষ্টায় মাথা কুটে মরে। হয়তো 20 শতাব্দীর শেষার্ধে ও সভ্যতা আর প্রগতির চোখ ঝলসানো আলোর সামনে সাজিয়ে রাখা রংচঙে পুতুল মেয়েদের পেছনের অন্ধকারে আজও কোটি কোটি মেয়ে এমনিভাবে মাথা কুটে কুটে প্রশ্ন করছে, কেন কেন? সুবর্ণলতার যুগ কি শেষ হয়ে গেছে? কোনো যুগই কি কোনোদিন নিশ্চিহ্ন হয়ে শেষ হয়ে যায়? হয়তো যায় না। হয়তো বৃদ্ধা পৃথিবীর শীর্ণ পাঁজরের খাঁজে খাঁজে কোথাও কোনোখানে আটকে থাকে ফুরিয়ে যাওয়া যুগের অবশিষ্টাংশ। এখানে ওখানে উঁকি দিলে তার সন্ধান মেলে। যেখানে মাথা কোটার প্রতিকার নেই, যেখানে লক্ষ লক্ষ কেন ছুটোছুটি করে মরছে, তবে দৃশ্যমান মাথা কোটার প্রতিকার হয়। ও কি বলে ধরে ফেলেন নবকুমার। সাধন জল এনে কপালে ছিটোয়, সুধীরবালা ঘোমটা দিয়ে বাতাস করে, আর ঠিক এই সময় সৌদামিনী এসে দাঁড়ান ভাঙা কোমর নিয়ে। তাসের আড্ডা রোজই বসে, সন্ধে থেকে রাত 10টা-11টা পর্যন্ত চলে। বাড়ির মেয়েরা হাঁড়ি আগলে বসে থাকতে থাকতে হয় ঝিমোয়, নয় ঘুমিয়ে নেয় একপালা। তবে নিশ্চিন্তের ঘুম তো নয়। কখন যে বৈঠকখানা থেকে হুকুম আসে 4টি পান সেজে পাঠিয়ে দিতে, তার তো ঠিক নেই। বউরা ঘুমিয়ে পড়েছে খবর পেলে তো গর্দান যাবে। তাছাড়া ভাত গরম রাখার উদ্বেগে তো আছে। উনুনের উপর হাঁড়ি দমে বসিয়ে রেখে রেখেও তো বেদম ঠান্ডা মেরে যাবে। আর অতক্ষণ তাস পিটিয়ে এসে ক্ষুধার্ত পুরুষ যদি দেখে ঠান্ডা ভাত, তাহলে মেজাজ ঠান্ডা রাখা তাদের পক্ষে শক্ত বই কি। তবু ছুটির দিনের সঙ্গে অন্য সব দিনের তুলনায় চলে না। ছুটির দিনে আড্ডাটা বসে মধ্যাহ্ন ভোজনের পর মুহূর্ত থেকেই, চলে মধ্যরাত্রি পর্যন্ত। পান সাজতে সাজতে বউদের এবং তামাক সাজতে সাজতে ছোট ছেলেগুলোর প্রাণ বেরিয়ে যায়। মুহুর্মুহু হুকুম আসে, আর তামিল করতে তিলার্ধ দেরি হলেই আসে হুঙ্কার। সুবোধ বাদে বাকি 3 ভাই তাসের পোকা। সুবোধ একটু ঘুম কাতুরে,
সকাল সকাল খেয়ে ঘুমোয় আর ঘুমোতে যাবার আগে বলে যায়, তাস দাবা পাশা 3 কর্মনাশা। তোদের এই কর্মনাশা নেশায় ধরেছে। প্রভাস তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তা বটে, এর থেকে ঘুমটা অনেক মূল্যবান বস্তু, কি বলো দাদা? সুবোধ লজ্জিত হয় না, বলে, 100 বার। ঘুম হচ্ছে মগজের আহার। দেহের যেমন অন্ন, মগজের তেমনি ঘুম। প্রভাস অবশ্য এই নতুন জ্ঞান লাভে ধন্য হয় না, বলে, অতি ভোজনটাও ভালো নয়। সুবোধ হাসে, অতি মানে? ভগবান ক ঘন্টা দিবালোক দিয়েছে আর ক ঘন্টা অন্ধকার, সে হিসেব কর। তুমি করো, বলে প্রভাস। প্রভাসের কথাবার্তার ধরনই ওই। গুরুজনের সঙ্গে বাক্যালাপে যে নম্রতার নীতি বলবৎ আছে, প্রভাস সেটাকে কদাচিৎ মানে। প্রভাসকেই সকলে সমীহ করবে, এই নীতি চালু হয়ে গেছে সংসারে। এমনকি মুক্তকেশীও তার উকিল ছেলেকে রীতিমতো সমীহ করছেন, ওর বউয়ের দোষের প্রতি দৃষ্টিক্ষেপটা কম করছেন এবং ছেলেকে প্রায়শই তুমি করে কথা বলছেন। প্রভাস যদি তাস খেলার বিরোধী হতো, নির্ঘাত বাড়িতে তাসের আড্ডা বসবার স্বপ্ন কেউ দেখত না। কিন্তু প্রভাসই এই যজ্ঞের হোতা, অতএব আড্ডা ক্রমশই আয়তনে বাড়ছে, দর্শক বন্ধুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। ছুটির দিনে পূর্ণিমার জোয়ার, তবে অন্য দিনেও কম নয়। প্রবোধ যখন ঘোড়ার গাড়ি করে মেজবউকে নির্বাসন দিতে গেল, তখন প্রভাস বন্ধুদের মধ্যে থেকে খেলোয়াড় নির্বাচন করে বাজার বজায় রেখেছিল। তার মধ্যে যথারীতি পান 2 ডাবর শেষ হয়েছে। রাতও প্রহর হয়। প্রবোধ বউকে পৌঁছে দিয়ে এসে মার কাছ থেকে ঘুরে সবে জুত করে বসেছে, এমন সময় দরজায় গাড়ি থামার শব্দ। বিতাড়িত হয়ে তাড়িত আবার ফিরে এসেছে। কিন্তু দর্জিপাড়ার গলির মধ্যেকার এই রুদ্ধ কপাটের ভেতর পিঠে প্রবেশ অধিকার কি সহজে মিলেছিল সুবর্ণর? মেলেনি। মাতৃভক্ত ছেলে প্রবোধ সদ্য জমে ওঠা খেলায় জল ঢেলে শ্বশুরের সামনে এসে দরজা আটকে দাঁড়িয়ে ঘাড় গুঁজে ঘোঁত করে বলেছিল, না, এমনি ঢুকে পড়া চলবে না। আমার সাফ কথা, আমার মায়ের পায়ে ধরে মাপ চাইতে হবে। খেলা ফেলে প্রভাসও উঠে এসে বলেছিল, তালুই মশাই কি মেয়েকে এক সন্ধে 2টো খেতে দিতে পারলেন না? পারলাম নাই বলতে হবে, বলে গাড়িতে গিয়ে উঠেছিলেন নবকুমার। ক্ষুব্ধ ক্রন্দন বিজড়িত সেই কণ্ঠস্বর ভিতরের ইতিহাসের আভাস প্রকাশ করল। সুবর্ণ খায়নি, জলটুকু পর্যন্ত না। গাড়িতে ওঠার সময় বলেছিল, কি দরকার বাবা? দর্জিপাড়ার সেই গলিটাতে গিয়ে যদি আবার ঢুকতেই হয়, তাদের হাঁড়ির অন্ন খেতেই হয়, তবে আর একবেলার জন্য জাত নষ্ট করি কেন? সৌদামিনী গালে হাত দিয়ে বলেছিলেন, তুই যে দেখি তোর মায়ের উপরে গেছিস সুবর্ণ, বাপের ঘরে খেলে তোর জাত যাবে। সময় বিশেষে তাও যায় বই কি পিসিমা। যাগে বাবা, গাড়ি একখানা ডাকো, রাত বেশি হবার আগেই পৌঁছে দিয়ে এসো। অনেক কষ্ট তোমাদের পেতে হলো, এই যা। তার দরজা আটকানোর নাটকটা পাড়ার লোকে দেখেছিল বই কি। যারা তাস খেলছিল তারা, যারা আশেপাশের জানলায় মুখ দিয়ে দাঁড়িয়েছিল তারা, আর নিজ নিজ বাড়ির সামনের রোয়াকে যারা বসেছিল গা খুলে, বাড়ির বাচ্চা মেয়েদের একটা 5-6 হাতি শাড়ি পরে, তারা তো বটেই। শেষ পর্যন্ত সে নাটকে জবনিকাপাত করলেন স্বয়ং মুক্তকেশী। মুক্তকেশীরটা এখন আব্রুর বালাই নেই, তাই দরজার কাছে এসে বলেছিলেন, দৌড় ছাড় পেব, লোক হাসাস নে। মেজ বৌমা, যাও বাচ্চা, বাড়ির মধ্যে ঢুকে পড়ো, আর কেলেঙ্কারি বাড়িও না। না, সেদিন আর মুখে মুখে চোপা করেনি সুবর্ণ, বলেনি, কেলেঙ্কারিটি তো ঘটালেন আপনি। সুবর্ণ শুধু ভেতরে ঢুকে গিয়েছিল, বাবার দিকে আর ফিরে তাকায়নি। মুক্তকেশী উদাত্ত গলায় বলেছিলেন, কত ভাগ্যে বেয়াইয়ের পায়ের ধুলো পড়ল। দূর থেকেই ফিরে যাবেন বেয়াই মশাই, একটু জল খেয়ে যেতে হবে। আজ থাক বলে বোধ করি চোখের জল চাপতে চাপতেই গাড়িকে চালাতে বলেছিলেন নবকুমার। খেলাটাই মাটি হলো আজ, যত সব ঝামেলা, বলে প্রভাস ফের গিয়ে তাস ভাঁজতে বসল। চক্ষু লজ্জার দায়ে অগত্যা প্রবোধ। মনের মধ্যে একটা আহ্লাদের ঢেউ বইছিল বই কি।
ঝোঁকের মাথায় আর স্ত্রৈণ অপবাদ ঘোচাতে করে বসেছিল কাজটা, কিন্তু মনের মধ্যে তো বিছে কামড়াচ্ছিল। যে সাংঘাতিক সিংহরাশি মেয়ে মানুষ, কে বলতে পারে এই বিচ্ছেদ সত্যি চিরবিচ্ছেদ হল কিনা? তেমন কাণ্ড ঘটলে কতদূর জল গড়াত কে জানে। দ্বিতীয় পক্ষ এসে কি আর ভানুকানুকে দেখত, না চাঁপার সঙ্গে বনিয়ে থাকত? সে দুর্ভাবনা গেল। এখন মান ভাঙানোর খাটুনি, রাতটা ওতেই যাবে আর কি। কিন্তু সে রাতটা কি ওতেই গিয়েছিল প্রবোধের? সেই রাত্রের মধ্যভাগে ভয়ানক একটা শোরগোল ওঠেনি বাড়িতে? হ্যাঁ, ভয়ানক শোরগোলই উঠেছিল সুবর্ণর শাশুড়ির আফিমের কৌটো চুরি করে মুক্তি পাবার হাস্যকর প্রচেষ্টায়। হল না কিছুই, শুধু শুধু ধ্যাসটামো। তবুও কেলেঙ্কারিটা তো হলো। ডাক্তার আনতে হলো সেই মাঝরাত্রিরে, আর থানা পুলিশের ভয়ে ডাক্তারকে দর্শনের উপর আবার ঘুষ দিতে হলো। যদিও গেলাস গেলাস নুন জল খাওয়ানো ছাড়া আর কিছুই করল না ডাক্তার। সেই নির্লজ্জ ধৃষ্টতার প্রসঙ্গে জীবনভর অনেক লাঞ্ছনা গঞ্জনা খেতে হয়েছে সুবর্ণকে। এমনকি যে ভাসুর কখনো কিছু বলে না, সে পর্যন্ত বলেছে, বস্তা বস্তা নাটক নোভেল পড়ে এটি হয়েছে আর কি। তা সত্যিই হয়তো পড়েছে সুবর্ণ, বস্তা বস্তায় পড়েছে। সে বস্তা বস্তার কল্যাণে বস্তা বস্তার কথাও হয়তো শিখেছে, কিন্তু আফিমের মাত্রাটা কতখানি হলে সেটা ধ্যাসটামো না হয়ে মুক্তি ফলপ্রসূ হয়, সে কথা শেখেনি। তা যদি শিখতে পারত, তাহলে সুবর্ণলতার জীবন নাট্যে সেখানেই জবনিকা পড়ে যেত। বিষের মাত্রা সম্পর্কে কোনোদিন কোনো জ্ঞানী যদি থাকত সুবর্ণলতার। কিন্তু ও কথা থাক। এখন প্রবোধচন্দ্র আর সুবর্ণলতার যে বৃহৎ ফটোগ্রাফ দুখানা মুখোমুখি টাঙানো রয়েছে ওদের বড় ছেলের ঘরে, তাদের বেষ্টন করে ফুলের মালা দুলছে। প্রতি বছর শ্রাদ্ধবার্ষিকীতে শুকনো মালা বদলে নতুন মালা দেওয়া হয়। সার্থক জীবনের প্রতিমূর্তি ওই ছবিটা দেখে কে বলতে পারবে গায়ে কেরোসিন ঢালা বাদে আত্মঘাতী হবার যত রকম পদ্ধতি আছে সবই একবার করে দেখে নিয়েছে মানুষটা? কিন্তু আশ্চর্য, শেষ পর্যন্ত ত্রুটি থেকে গিয়েছে সমস্ত পদ্ধতিতেই। হয়তো ওটাই বিধিলিপি সুবর্ণর। নইলে কে কবে শুনেছে ছাদ থেকে লাফিয়ে পড়েও বাঁচে মানুষ? অবশ্যই রান্নাঘরের ছাদ একতলা, নিচু, তবু ছাদ তো পড়েছিল সেই ছাদ থেকে। তদবধি ছাদের সিঁড়ির দরজাটা বন্ধ করা থাকত, চাবি থাকত মুক্তকেশীর হাতে। মা গঙ্গায় কি দয়াদাক্ষিণ্য দেখিয়েছেন কিছু? কিচ্ছু না। যোগে গঙ্গা স্নানের বায়না নিয়ে শাশুড়ির সঙ্গে চুপি চুপি গঙ্গা স্নানে গিয়ে দেখেছে, হয়নি, লাভ হয়নি। কেউ কোনোদিন সন্দেহ করেনি সুবর্ণ স্রেফ তলিয়ে যাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাই চেষ্টা সফল হতো না। সঙ্গে যারা যেত তারাই সহসা ওর হাত ধরে টান দিত, যাচ্ছ কোথায়? এই ঘাটের কাছে কাছে থাকো না, অত এগোবার দরকার কি? কিন্তু এতই বা অতিষ্ঠ কেন সুবর্ণলতা? উমাশশী, গিরিবালা, বিন্দু এরাও তো থেকেছে ওই একই পরিবেশে। কই ওরা তো রাত দিন মরণের বাসনায় উদ্বেল হয়নি? হয়তো সত্যিই মূল কারণ ওই বস্তা বস্তা নাটক নভেল, আর তো কারণ দেখা যায় না। কিন্তু সেই বস্তা বস্তার আমদানি কারক ছিল কে? ওই যুগের থেকে 50 বছর পিছিয়ে থাকা বাড়িটার অন্ধকার অন্তপুরে এসে ঢুকত তারা কোন পথে? নতুন নতুন বই আর পত্রপত্রিকা এসে এসে ঢুকতও তো। চলতি সাহিত্যের ওই খবরটা কি সে রাখত ওই যোগানদার, নাকি সুবর্ণলতার নির্দেশে খুঁজে আনত? সুবর্ণলতার নির্দেশ? সুবর্ণলতা আবার নির্দেশ দিতে যাবে কাকে? তার ছিল একজন, যে নাকি সুবর্ণলতার নির্দেশ মানতে পেলে কৃতার্থ হতো। খ্যাপাটে খ্যাপাটে ছেলেটা। ভালো নামের ধার ধারত না কেউ, দুলো নামেই বিখ্যাত। স্কুলে ক্লাসে প্রমোশন পাওয়া ছাড়া আর কোনো ব্যাপারে হাঁটতে দেখা যেত না তাকে। অসাধ্য সাধন করার ক্ষমতা ধরত দুলো। সুশীলার কোন এক দুঃসম্পর্কের ভাগ্নে, সেই সূত্র ধরে এদের বাড়িটাকে বলতো মামার বাড়ি, সুবর্ণকে বলতো মামি। সুবর্ণকে বই জোগাবার ভার নিয়েছিল সে।
কেন নিয়েছিল কে জানে। হয়তোবা তার খ্যাপাটে বুদ্ধিতে অপরকে খুশি করবার প্রেরণাটাই এর কারণ। সবাইকে খুশি করতে স্বাদ হতো তার। তাছাড়া মেজমামির উপর অহেতুক একটা টান ছিল দুলোর। বোধ করি হৃদয়ের ক্ষেত্রে কোথায় কোনোখানে তারা ছিল সমগোত্র। এই বাড়ির মেজ বউ যে একটু খ্যাপাটে এ তো সর্বজন বিদিত। কোথা থেকে যে দুলো নানাবিধ বই কাগজ সংগ্রহ করে আনত দুলোই জানে। সুবর্ণলতা প্রশ্ন করলে বলতো, মল্লিকবাবুর বাড়ি থেকে আনি। মল্লিকবাবু যে সকল বই কেনে গো, টাকার তো অধিবধি নেই ওদের। আর বলে, দুলোরে, লক্ষ্মী সার্থক হয় সরস্বতীকে কিনে। কি সূত্রে যে দুলো সেই লক্ষ্মীর বরপুত্র ও সরস্বতীর প্রিয়পুত্র মল্লিকবাবুর বাড়িতে ঢুকে পড়বার ছাড়পত্র পেয়ে গিয়েছিল সে কথা বোধহয় দুলো নিজেই ভুলে গেছে। তবে দেখা যায় দুলোর সেখানে অবাধ গতিবিধি। দুলো যথেচ্ছ বই আনে। ব্যাপারটা সন্দেহজনক। সুবর্ণরও হয়েছিল সন্দেহ। চুরি নয় তো? সেই সন্দেহ ব্যক্ত করেছিল সুবর্ণ অন্য প্রশ্নে। তুই তো নিজে লিখতে পড়তে জানিস না, বই চাইলে রাগ করে না? দুলোকে কেউ কখনো তুমি করে না। সুবর্ণও করল না, বলল, তুই তো পড়িস না, ওরা রাগ করে না? দুলো মেয়েদের মতো গালে হাত দিত। রাগ করবে কি বলো? যারা বই পড়ে মল্লিকবাবু তাদের খুব ভালোবাসে। মেয়ে ছেলেরা পড়লে তো আরই। বলে, মেয়ে ছেলেরা যতদিন না মানুষ হচ্ছে ততদিন আর আমাদের দেশের দুঃখ ঘুচবে না। ওনার বাড়ির সবাই তো কক্ষর গোমাংস। বলে, তুই আমার একটা ভক্ত জুটলি তাও মুখ্যু। আমার কপালই এই। আমি যদি পড়তে ভালোবাসতাম মল্লিকবাবু বোধহয় আলমারি শুদ্ধ সব বই দিয়ে দিত আমায়। আচ্ছা মেজবাবু, রাত দিন যে দেশের দুঃখটা করে মল্লিকবাবু, দেশের দুঃখটা কি? আছে দুঃখ, তুই বুঝবি না। সুবর্ণ উত্তেজিত হতো। দেশের কথা আর কি বলেন তোর মল্লিকবাবু? কত বলে, এক গাদা লোক আসে, আর ওই গপ্পই তো হয় বৈঠকখানায়। তুই শুনিস না সেসব কথা? সুবর্ণলতার স্বর চাপা, উত্তেজিত। দুলো মেজমামির এই ভাবের কারণটা বুঝতে পারে না। হেসে ফেলে বলে, বা শুনবো না কেন? এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করি। কেন তা করিস, মনে রাখতে পারিস না? দুলো অবাক হয়ে বলে, শোনো কথা, আমার কিসের দুঃখ যে ওই শখ করে টেনে আনা দুঃখকে বরণ করতে বসবো? এই তো বেশ আছি। না, বেশ নেই। সুবর্ণ উত্তেজিত গলায় বলে, আছে দুঃখ, বুঝতে হবে সেটা। দুলো মনে মনে বলতো, মল্লিকবাবু আর আমাদের মেজমামিটি দেখছি একই জাতের পাগল। তারপর বলে বসত, মল্লিকবাবু ঠিক তোমার মতন কথা বলে। তোমাকে যদি দেখতে পেত নির্ঘাত খুব ভালোবাসত, দেখার ইচ্ছেও রয়েছে। সুবর্ণর গায়ে কাঁটা দিয়ে ওঠে। সুবর্ণ তাড়াতাড়ি বলে ওঠে, তোর বোকা ছেলে, বলতে নিও কথা, খবরদার আরও কথা কখনো মুখে আনিসনি। দুলো ভয়ে ভয়ে বলে, বাবু বলছিল কিনা সেদিনকে? কি বলছিল? বলছিল, মেয়ে মানুষ হয়ে এত শক্ত শক্ত বই এত তাড়াতাড়ি পড়ে ফেলে, দেখলে আহ্লাদ হয়। তোর মেজমামিকে আমার দেখতে ইচ্ছে করে দুলো। চুপ চুপ, একদম চুপ। খ্যাপা ছেলেটাকে থামিয়ে দিত সুবর্ণ, কিন্তু থামাতে পারত না নিজের ভেতরের দুরন্ত বাসনার ঢেউকে। সুবর্ণরই কি ইচ্ছে করে না বই ভর্তি আলমারি সাজানোর সেই স্বর্গীয় ঘরটাকে আর সেই ঘরের মালিককে দেখতে, যাকে সুবর্ণ দেবতা রূপে কল্পনা করে রেখেছে? তা দেবতা ছাড়া আর কি? যে ব্যক্তি বোঝে লক্ষ্মীর সার্থকতা সরস্বতীকে আহরণ করায়, আর দেশের দুঃখ যার মনকে স্পর্শ করে, দেবতাই তো সে। সংসারে এইসব মানুষও আছে। তিনি নাকি এই দুঃখ নিয়ে আলোচনা করেন, বক্তৃতা দেন। সুরেন বাড়ুজ্জে, বিপিন পাল এদের সঙ্গে নাকি চেনা জানা আছে তার। রবি ঠাকুরকে নাকি অনেকবার দেখেছেন তিনি। কি অলৌকিক কথা! অথচ ওর বউ নাকি ওসব দুচক্ষের বিষ দেখে। নাকি রাত দিন বাড়িতে গোবর জলের ছড়া দিয়ে বেড়ায় সে, ভিজে কাপড় পরে। আশ্চর্য! পৃথিবীটাই কি তাহলে এইরকম? একখানা পত্রিকায় প্রবন্ধ পড়েছিল সুবর্ণ, ময়াল সাপের কথা নিয়ে। ময়াল সাপ নাকি হিমশীতল আলিঙ্গনে গায়ের ওপর পাকে পাকে এঁটে বসে। চোখে ধরা পড়ে না এমন আস্তে আস্তে চাপ দিতে থাকে।
সে চাপ ক্রমশ বজ্র কঠিন হয়ে বসে। সেই অদৃশ্য নিষ্ঠুর পেছনে বাইরের চেহারাটা অবিকল রেখেও চূর্ণ করে ফেলে অধিকৃত শিকারের হাড়গোড়। পড়তে পড়তে উত্তেজিত হচ্ছিল সুবর্ণ। অন্য আরেকটা কিসের সঙ্গে যেন ওই সাপটার প্রকৃতির মিল খুঁজে পাচ্ছিল। ঠুকঠুক করে জানলায় টোকা পড়ল। উৎফুল্ল মুখে উঠে বসল সুবর্ণ। আবার বই। দুলোর উপর কৃতজ্ঞতায় মন ভরে ওঠে। সুবর্ণর এতটা বয়সে একমাত্র খ্যাপাটে ছেলেটার মধ্যেই অকারণ ভালোবাসার প্রকাশ দেখেছে। জানলায় টোকা, এটা বই আনার সংকেত। একতলার একটা গলির পাশের ঘর বেছে নিয়েছে সুবর্ণ দুপুরবেলার বিশ্রামালয় হিসেবে। এখান থেকে এই পদ্ধতিটায় কাজ হয় সহজে। দুলো জানলাটায় টোকা দেয়, সুবর্ণ জানলা খুলে দেয়। সেই পথে বই প্রেরণ করে দুলো। এছাড়া উপায় কি? নিত্য এত নাটক নভেল সরবরাহ করছে দেখলে দুলোকে পাশ পেড়ে কাটবে না এ বাড়ির গিন্নি আর তার ছেলেরা? এই ঘরটা প্রকৃতপক্ষে বাড়ির যত আপদবালায়ের ঘর। সিঁড়ির উপর চিলেকোঠা তো নেই, তাই এই প্রায় পাতাল ঘর। ভেতরের অন্ধকার অন্ধকার দালানের দিকে একটা মাত্র দরজা, আর পেছনের অন্ধকার অন্ধকার গলির দিকে দুটো জানলা। আয়তনের অনুপাতে যাদের গবাক্ষ বলাই সঙ্গত। এই জানলা দিয়ে সরু যে দুটি আলোক রেখা ঘরে প্রবেশ করে সেই হচ্ছে সুবর্ণর আলোকবর্তিকা। ওইটুকুকে সম্বল করে যে পড়তে পারে সে বোধ করি সুবর্ণ বলি। একদা ভাড়ার ঘর থেকে একটা নড়বড়ের চৌকি বাতিল করে এই ঘরে ফেলে রাখা হয়েছিল। সেটাই সুবর্ণর রাজসজ্জা। এই ঘরটা বেশ ঠান্ডা, গোলমাল নেই। এই ছুতো দেখিয়ে দুপুরে এই ঘরেই পড়ে থাকে সুবর্ণ। না, এখন আর দুপুরের অবসরে সুপুরি কাটা কি চাল ডাল বাছার কাজ করতে হয় না বউদের। তাদের মেয়েগুলো তো ক্রমশ বড় হয়ে উঠছে, তারাই করে। তাছাড়া আর যে করে সে করে, সুবর্ণ কিছুতেই না। সুবর্ণর এই মৌতাতটি চাই। চৌকির মাথার কাছে জানলা খুলে বই পড়ছিল সুবর্ণ। বাকি জানলাটা বন্ধ ছিল, টোকা পড়েছে সেটাতে। সহাস্য মুখে চৌকি থেকে নেমে এসে জানলাটা খুলে দিয়ে চুপি চুপি বলে, আবার পেয়েছিস আজ? 4টে। দুলো বিগলিত আনন্দে বইগুলো বাড়িয়ে ধরে। দুলোর মুখে যেন একটা চাপা আনন্দোচ্ছ্বাস। এ কি শুধু বইয়ের আহ্লাদ? সরু জানলা, ঘেঁষাঘেঁষি গরাদ, একটি একটি করে বই টেনে নিতে হয়। বইগুলো শেষ করেই বলে ওঠে দুলো, কপারটা হাট করে খুলে এখানটায় দাঁড়াও তো মেজমামি। কেন রে? বিস্মিত প্রশ্ন করে সুবর্ণ। দুলো ঠোঁটে আঙুল ঠেকিয়ে নিশ্চুপের ইশারা করে, নিচু গলায় বলে, আছে মজা, দাঁড়াও। কাঠের গরাদতে মুখটা চেপে রেখে সুবর্ণ বাইরেটা দেখবার চেষ্টা করে কোথায় দুলোর মজা অবস্থান করছে। ইতস্তত চাইতেই চমকে উঠল, সিঁদুরের মতো লাল হয়ে উঠল মুখটা। পরক্ষণেই মাথাটা সরিয়ে নিয়ে চৌকির উপর এসে বসে পড়ল। এই মজা? বোকা ছেলেটার একই কাণ্ড! কাকে ডেকে এনেছে ও জানলায়? সন্দেহ নেই ওই মল্লিক বাবু। না বলে দিলেও বুঝতে অসুবিধা হয় না। ছি ছি, এ কি করে বসল দুলো? অথচ অনেক বুদ্ধি খাটিয়ে এই ঘটনাটি ঘটিয়ে বসেছে দুলো। এই দুটো মানুষই যে পরস্পরকে দেখতে পেলে খুশি হবে এমন একটা ধারণা জন্মে গিয়েছিল তার। অতএব ভেবে নিয়েছিল সেই খুশিটা করতে হবে। চালাকি একটু করতে হয়েছে। মল্লিকবাবুকে বলতে হয়েছে, মেজমামির একান্ত ইচ্ছে তোমায় একবার দেখে। বলে, এত বই কেনে আবার অপরকে পড়তে দেয়, কেমন সেই মানুষটি একবার দেখতে স্বাদ হয় রে দুলো। প্রায়ই বলেছে, রোজই বলেছে। এ কথা বলেছে, মেজমামি যদি মেয়ে মানুষ না হতো নিজেই আসতো। ওরও তো আবার আপনার মতন দেশের দুঃখুর বাই। অবশেষে এই ঘটনা। ভদ্রলোক হয়তো ভদ্রতার বশেই এমন অভদ্র কাজটা করতে স্বীকৃত হয়েছেন, কিন্তু সুবর্ণর সেসব জানবার কথা নয়। তাই সুবর্ণ ভাবে, ছি ছি, উনি বা কেমন? তবে কি সুবর্ণ যা ভাবে তা নয়? বোকা ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে বই ঘুষ দেওয়াটাই কি তাহলে এই উদ্দেশ্যে? কিন্তু তাই কি? সেই মুহূর্তের দেখাতেও উজ্জ্বল কান্তির সেই মানুষটার দুই চোখে যে দৃষ্টি দেখেছে সুবর্ণ,
সে কি অসৎ চরিত্র পুরুষের লুব্ধ দৃষ্টি? তা তো নয়, সে দৃষ্টিতে যেন সসম্ভ্রম পুজো। সে দৃষ্টি আর কবে কোথায় দেখেছে সুবর্ণ? দুলো ভেবেছিল ঘটনান্তে ঘুরে সদর দরজা দিয়ে বাড়ি এসে ঢুকবে সে, এবং মহোৎসাহে রসিয়ে রসিয়ে গল্প করবে কেমন করে এই কৌশলটি করেছে দুলো। কিন্তু মেজমামির সেই মুহূর্তের ভঙ্গিতেই সব সাহস উবে গেল তার। সর্বনাশ করেছে, মেজমামি রাগ করেছে, অথচ বেচারা কত আশায় স্বপ্ন দেখতে দেখতে আসছে। পলায়ন করা যাক বাবা। কিন্তু দুলোর সেদিন পলায়ন করা হয়নি। এই ভয়ঙ্কর কাণ্ডটি চোখে পড়েছিল আর কারো নয়, প্রভাষচন্দ্রের চোখে। শরীরটাই তেমন জুত ছিল না বলে অসময়ে কোর্ট থেকে ফিরে আসছিল। দূরে থেকে দেখল দুটো লোক যেন গলিতে ঢুকল। একটা তো দুলো, আরেকটা। ধীরে ধীরে ওদের পিছু নিয়েছিল প্রভাষ। তারপরই চোখে পড়ল এই দুর্নীতিপূর্ণ দৃশ্য। একটি সুকান্তি ভদ্রলোক, ফিনফিনে আদ্যির পাঞ্জাবি গায়ে, মিহি ধুতির লম্বা কোঁচা, মেজ বউয়ের বিশ্রাম ঘরের জানলার নিচে গিয়ে দাঁড়াল যেন জুলিয়েটের রোমিও, যেন যমুনা তীরের কেষ্ট। দুলো হারামজাদা কি যেন একটা জিনিস পাচারও করল জানলা দিয়ে। এতেও পুরুষের রক্ত টকবগিয়ে ফুটে উঠবে না? বংশমর্যাদার চেতনা নেই মুক্তকেশীর ছেলেদের? এ যদি প্রবোধ হতো, খুন একটা হয়েই যেত আজ মুক্তকেশীর গলিতে। হয় দুলো, নয় ওই প্রেমিকটি। প্রভাস বলেই প্রাণে বাঁচল। লোকটার গায়ে হাত দিতে বেঁধেছে, দেখেই বোঝা যাচ্ছে বড় লোকের ছেলে। পরে মোচড় দিয়ে উকিলের ঘরে কিছু এনে ফেলতে হবে। তাই শুধু রূঢ় কথা, নাম ঠিকানা জেনে নেয়ার উপর দিয়ে গেল। কিন্তু দুলো, কুটুমের ছেলে বলে কি রেয়াত করা হলো তাকে? না, তা হয়নি। দুলোর বুদ্ধিটা কম, গতরটা কম নয়। পাড়ার লোকে তাকে গুন্ডা নামে ডাকত। সেই দুলো সেদিন মার খেতে খেতে অজ্ঞান হয়ে গিয়েছিল। চাঁদা করে মেরেছিল পাড়ার লোকেরাও। জড়ো কুকুরের মতো জিভ বার করে হাঁপাতে হাঁপাতে শেষ পর্যন্ত লটকে পড়েছিল ছেলেটা। কিন্তু ওইটুকুই কি ঝড়? মরে তো আর যায়নি যে ঝড়কে ঝড় বলা হবে। গায়ের ব্যথা মরতে কদিন লাগবে? ঝড়টা অন্য মূর্তিতে বাড়ির ওপর আছড়ে পড়েছিল। এই বাড়ির মেজবউ রাস্তায় বেরিয়ে এসে আধমরা ছেলেটাকে ওই হিংস্রতার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। মাথার ঘোমটা খুলে আর গলা তুলে বলেছিল, তোমরা মানুষ না কসাই? বলেছিল, ওকে কেন মারো, আমাকে মারো, এ মার তো দুলোর প্রাপ্য নয়, আমার প্রাপ্য। বলেছিল, আমায় যদি মেরে শেষ করতে তোমরাও রেহাই পেতে, আমিও রেহাই পেতাম। শুধু যে গলাই খুলেছিল তাই নয়, ছেলেটাকে হিঁচড়ে টেনে নিতে নাকি পাড়ার পুরুষদের হাতে হাত ঠেকেছিল তার। এরপর যে একটা ভয়ানক ঝড় উঠবে তাতে আর আশ্চর্য কি আছে? সে ঝড়ের তুলনা মেলে চৈত্র বৈশাখের সন্ধ্যায়, কাল বৈশাখীতে। সে ঝড়ে গাছ পড়ে, চাল ওড়ে, পাকা বাড়ির দেয়াল শুদ্ধ দোলে। যেমন ঝড়ে দর্জিপাড়ার এই গলিটা উদ্দাম হয়ে ওঠে, বিভৎস হয়ে ওঠে। 10-12টা বাড়ির বাসি উনুনের ছাই, উচ্ছিষ্ট ভাত আর এঁটো শালপাতায় উপচে ওঠা ডাস্টবিনটা উল্টে গড়াগড়ি খেতে থাকে। পাতা আর নোংরা কাগজের টুকরো ঝাপটে এসে গৃহস্থের ঘরের মধ্যে ঢোকে। সমস্ত গলিটা আবর্জনার কুণ্ডে পরিণত হয়। সেই কালবৈশাখীর ঝড় উঠল সেদিন মুক্তকেশীর বাড়িতে। এতদিনে টের পেয়ে গেছে সবাই, নির্জনে নিচের তলার ঘরে বিশ্রাম করার বাসনা কেন সতীলক্ষ্মী মেজ বউয়ের। তেজি পাজি হারামজাদি এটাই জানত সবাই। কিন্তু এখন তো দেখা গেল কতখানি নষ্ট, কত বড় জাহাবাজও। মুক্তকেশী বলেছিলেন, মানুষের রক্ত যদি তোর গায়ে থাকে তো ও বউকে লাথি মেরে মেরে ফেলবেব, আর যদি জন্তু জানোয়ার হোস তো পরিবারকে মাথায় করে ভেন্ন হয়ে যা। নষ্ট মেয়ে মানুষ নিয়ে ঘর করতে মুক্তবামনি পারবে না। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবের লেখা সুবর্ণলতা, আজ 6ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।